আজকের ক্লাসে মূলত আমরা পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের সপ্তম চ্যাপ্টার যেটা আছে পদার্থের গাঠনিক ধর্ম, ওই চ্যাপ্টারটার উপরে সাস্টের কোশ্চেনগুলোকে সলভ করার চেষ্টা করব। তো আমি চেষ্টা করতেছি একদম বেসিক লেভেলের প্রশ্ন থেকে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের প্রশ্নের দিকে যাওয়ার জন্য। যদি একটু খেয়াল করে দেখো, আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে ইয়াং এর গুণাঙ্ক। আমাদের এই টপিকের সবগুলো প্রশ্ন ইয়াং এর গুণাঙ্ক সংক্রান্ত। আমি স্লো বাই স্লো টপিক ওয়াইজ আগাচ্ছি। খেয়াল করো, ইয়াং এর গুণাঙ্ক থেকে যে প্রথম প্রশ্ন আসছে সাবিপ্রবি 19-20 ভর্তি পরীক্ষায়, নির্দিষ্ট দৈর্ঘ্য এত ব্যাস বিশিষ্ট কোন একটা দড়িতে নির্দিষ্ট ভরের পর্বতারোহী ঝুললে দৈর্ঘ্য নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধি পায়, তবে তারের ইয়ং এর গুণাঙ্ক কত? তুমি যদি ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো, এখানে তারের দৈর্ঘ্য দেওয়া আছে। এল দৈর্ঘ্যের একটা তার ছিল আমার 60 মিটার দীর্ঘ, মানে এত দৈর্ঘ্য বিষয়টা তার, যে তারের ব্যাস দেওয়া আছে 9 মিলিমিটার, অর্থাৎ ডায়ামিটার ডি ইকুয়ালস টু হচ্ছে 9 mm। দড়িতে নির্দিষ্ট ভরের পর্বতারোহী ঝুলে, চিন্তা করে দেখো, আমরা যদি কোনো একটা দড়ির মুক্ত প্রান্তে একটা বস্তুকে ঝুলাইয়া দেই বা কোনো একজন ব্যক্তি ঝুলে যান, তাহলে তার ভরের কারণে পৃথিবীর সেন্টার বরাবর এমজি পরিমাণ বল প্রযুক্ত হবে। তাহলে সেই বল এফ ইকুয়ালস টু হচ্ছে এমজি এর সমান। তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি, আমি যদি বলতে চাই স্মল এল, বা তোমরা যদি ডেল্টা এল দিয়ে করে থাকো সমস্যা নাই, তার সেই দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে 1.5 mm। তাহলে জানতে চাওয়া হয়েছে ইয়াং এর গুণাঙ্ক কত। এখানে আমি দেখতে পাচ্ছি সব প্রশ্নেই মানে সব ডেটা দেওয়া আছে আমাদের কাছে। চিন্তা করে দেখো, ইয়াং এর গুণাঙ্ক একদম সহজ, এফ এল এ ডেল্টা এল। ঠিক আছে না? তো আমরা যদি মান বসিয়ে দেই, এফ এর জায়গায় আমরা এমজি বসাবো, এল এর জায়গায় দৈর্ঘ্য বসাবো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের জায়গায় পাই আর স্কোয়ার বসাবো। যেহেতু আমাদের কাছে ব্যাস দেওয়া আছে, পাই ইন্টু 1/4 ডি স্কোয়ার বসাইলো পারো। ধরো ডি হচ্ছে তোমাদের ব্যাস। ওকে, তাহলে আহ ডেল্টা এল দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 1.5 মিলিমিটার। তো অবশ্যই একটু সতর্কবার্তা বলে দেই, সেটা হচ্ছে প্রত্যেকটা মিলিমিটারকে মিটারে কনভার্ট করে নিবে, এবং ডি যেটা আছে এটাও কিন্তু মিলিমিটারে আছে, এটার আগে থেকে মিটারে কনভার্ট করে নিয়ে ক্যালকুলেটর চাপলে আমাদের উত্তরটা এসে পড়বে। আমরা যদি পরের প্রশ্নে যাই, খেয়াল করে দেখো, এখানে বলা হচ্ছে নির্দিষ্ট প্রস্থচ্ছেদ বিশিষ্ট ইস্পাতের তারে কত বল প্রয়োগ করলে দৈর্ঘ্য দ্বিগুণ হবে। তো এই প্রশ্ন সাবিপ্রবি 7-8 সেশনে আসছে, এবং ওই প্রশ্নটার মধ্যে এক্স্যাক্টলি ইস্পাতের তারের জন্য তোমার ইয়াং এর গুণাঙ্ক দেওয়া ছিল না। তো আমাদের ক্ষেত্রে একটু মনে রাখতে হয় যে আমাদের ইস্পাতের তারের ইয়াং এর গুণাঙ্ক y ইকুয়ালস টু 2 × 10⁻11। এই যে 2 × 10⁻11। তো এটা এত বেশি পরিমাণে ম্যাথ তোমরা করছো একাডেমিকে বা এডমিশন লেভেলে করতেছো, ইয়াং এর গুণাঙ্ক ইস্পাতের তারেরটা মুখস্থ হয়ে গেছে কাইন্ড অফ। 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। দেখো, সেম প্রশ্নটা সাবিপ্রবি 6-7 সেশনে যখন আসছিল, মানে 1 বছর পূর্বে যখন আসছিল, তখন ইয়াং এর গুণাঙ্ক দিয়েই দিছিল, এবং সেম ক্যাটাগরির ম্যাথে ছিল, এটা মিলিমিটার স্কোয়ারের জায়গায় সেন্টিমিটার স্কোয়ার দিছিল ওরা। তো আমাদের এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে এ, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটাকে বলা যেতে পারে 10⁻4 মিটার স্কোয়ার। কত বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য দ্বিগুণ হবে? অর্থাৎ আমি বলতে পারি, এখানে আদি দৈর্ঘ্য যদি হয় এল, দৈর্ঘ্য বৃদ্ধি ডেল্টা এল ইকুয়ালস টু হচ্ছে টয়েস এল। র্যাপ পারা দেওয়া যাবে না। চিন্তা করে দেখো, এটা তারের দৈর্ঘ্য ছিল 2 মিটার, দৈর্ঘ্য বৃদ্ধির কারণে সেটা হয়ে গেছে 2 গুণ হবে, অর্থাৎ 2 গুণ হয়ে সেটা হয়ে গেছে 4 মিটার। তাহলে 2 মিটার থেকে 4 মিটারের মধ্যে তার দৈর্ঘ্য বৃদ্ধি কতটা? এল পরিমাণ না, বা 2 মিটার পরিমাণ না? তার দৈর্ঘ্য ছিল এল, তো তুমি করলা কি, নির্দিষ্ট পরিমাণ কিছু একটা করলা, যার কারণে দৈর্ঘ্যটা দ্বিগুণ হয়েছে। দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয় তাহলে বৃদ্ধি কতটুকু? দ্বিগুণ না, তো বৃদ্ধি হচ্ছে এল পরিমাণ। তাহলে সিম্পলি এখানে ডেল্টা এল হচ্ছে এল। ওকে, এই ট্র্যাপে পড়া দেওয়া যাবে না। তাহলে বলতেছে কত বল প্রয়োগ করলে এফ এর মানটা বের করে নিয়ে আসেন। সিম্পল, আমরা জানি ওয়াই ইকুয়ালস টু আমাদের কি ছিল, পীড়ন বাই বিকৃতি এফ বাই এ ডেল্টা এল বাই এল। খেয়াল করে দেখবেন, আমার এখানে ডেল্টা এল এবং এল সমান হওয়ার কারণে দুটো কাটাকাটি চলে গেছে। তাহলে আমি বলতে পারি এফ ইকুয়ালস টু হচ্ছে ওয়াই এ। তাহলে ওয়াই এর মান ছিল 2 × 10⁻11, এবং এর মান ছিল সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু 10⁻4, তাহলে কাটাকাটি করে গেলে 2 × 10⁻7 নিউটন বল। এটাই হচ্ছে আমার আনসার। ঠিক আছে, সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, একটু ভুল করছি আমি, সেটা হচ্ছে প্রশ্নে কিন্তু মিলিমিটার স্কোয়ার দেওয়া আছে। আমি ওই যে 6-7 সেশনের প্রশ্নটার মতো সমাধান করে ফেলছি সেন্টিমিটার স্কোয়ার ধরে। তো তোমরা বুঝতে পারতেছো সমাধান মেথড সেম থাকবে। মিলিমিটার স্কোয়ারের জন্য আমি এখানে 10⁻4 এর বদলে কত দিব রে? 10⁻6। তাহলে এখানে হয়ে যাবে 10⁻6, এবং এটা চেঞ্জ হয়ে যাবে 10⁻5 নিউটন। ওকে, খেয়াল করে দেখো, প্রশ্ন ব্যাংক সলভ করতে পারলে কতটা আইডিয়া পাওয়া যায়। 6-7 সেশন, 7-8 সেশন, সেম প্রশ্ন, জাস্ট একটু এদিক সেদিক। এরপরের যে প্রশ্নটা, এই 3 নাম্বার প্রশ্ন আর এই 5 নাম্বার প্রশ্ন, এছাড়াও এরকম অনেক অনেক প্রশ্ন আছে, এগুলো আমি লিখি নাই।
সেম ক্যাটাগরি মানে ম্যান্ডেটের একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে কোন একটা তার আছে, নির্দিষ্ট দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট তারের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে। সেই তারটার তুমি যদি ব্যাসার্ধ অর্ধেক করে দাও, আবার নিচের তারের ক্ষেত্রে মনে হয় বলা হয়েছে দৈর্ঘ্যের পরিবর্তন করে দাও, ব্যাসার্ধের পরিবর্তন করে দাও, তাহলে ইয়ং এর গুণাঙ্কের মান কত হবে? একটু খেয়াল করে দেখো, আমি একটু তোমাকে থামাই। সেটা হচ্ছে আমার নিচের প্রশ্নটা কিন্তু ফার্স্ট 1-2 সেশনে আসছে অনেক আগে। তখন মনে হয় তোমরা দুনিয়াতে আসো নাই, আমি নতুন নতুন হচ্ছি আর কি। আর এই 3 নম্বর প্রশ্নটা সাস্ট 23-24, সাস্ট বলতে জিএসটি 23-24 সেশনে আসছে। ওই মুহূর্তে সাস্ট তাদের আন্ডারে ছিলেন, শেষ বছরের মতো তাদের অধিভুক্ত ছিলেন। একটু খেয়াল করে দেখো প্রশ্নের প্যাটার্নের মধ্যে সেম মিল। কেন মিল? কারণ তুমি তো জানো যে তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক যেটা, এটা কেবল তার উপাদানের বৈশিষ্ট্য, এটা বস্তুর উপাদানের উপর নির্ভরশীল। যেমন একটা আপেক্ষিক রোধের কনসেপ্ট পড়ছিল, যেমন সেটা তারের দৈর্ঘ্য ব্যাসার্ধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তুমি যাই চেঞ্জ করো না কেন, কোন একটা তারের ইয়াং এর গুণাঙ্ক সর্বদা কি থাকে? সেম থাকে, কনস্ট্যান্ট থাকে। এখানেই টিচাররা একটা ফায়দা নেন আমাদের। টিচাররা ভাবে, টিচাররা কি পোলাপান তো এটা ভাবে যে ভাইয়া ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এফ এল এ ডেল এল, তাহলে পোলাপান করে কি বিজ্ঞানী হয়ে যায় পরীক্ষা হলে। ভাবে যে ভাইয়া ওয়াই এর সাথে এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, ওয়াই এর সাথে এল এর সম্পর্ক সমানুপাতিক, তাহলে এখানে যদি আবার ব্যাসার্ধ অর্ধেক করে দেয়, আমি জানি এ হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে ওয়াই প্রপোর্শনাল টু 1/r², হচ্ছে ইউটিউবে শর্টকাট টেকনিক শিখে আসছে। দেন বলে যে ব্যাসার্ধ যদি অর্ধেক করে দেয় তাহলে ইয়াং এর গুণাঙ্ক 4 গুণ বেড়ে যাবে। আরে না, ব্যাসার্ধের সাথে ইয়ং এর গুণাঙ্কের কোনো সম্পর্ক নেই। ইয়ং এর গুণাঙ্ক বস্তুর উপাদানের তারের বৈশিষ্ট্য, মানে উপাদানের বৈশিষ্ট্য। উপাদান পরিবর্তিত হলে ইয়ং এর গুণাঙ্ক পরিবর্তিত হবে, আদারওয়াইজ হবে না। তাহলে আমার এখানে 3 নম্বর প্রশ্নটাতে ওয়াই এর মান অপরিবর্তিত থাকবে। এটার উত্তর, মানে 4টা অপশন ছিল, দ্বিগুণ হবে, 4 গুণ হবে, অপরিবর্তিত থাকবে। হ্যাঁ। আর এখানে 5 নম্বর প্রশ্নটার দিকে খেয়াল করো, সেম কথাবার্তাই বলছে যে প্রথমটাতে একটা ইস্পাতের তার দেওয়া আছে যেটার দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থচ্ছেদ বলে নাই, ব্যাসার্ধ 1 মিলিমিটার। ঠিক পাশাপাশি আরো একটা ইস্পাতের তারের সাথে কল্পনা মানে তুলনা করতে বলছে, যেটা দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার এবং ব্যাসার্ধ হচ্ছে তোমার এটাও সেম 1 মিলিমিটার। অর্থাৎ বুঝতে পারতেছি প্রথম তারের সাপেক্ষে দ্বিতীয় তারের দৈর্ঘ্য হচ্ছে দ্বিগুণ। জানতে চাইছে প্রথম তারের সাপেক্ষে দ্বিতীয় তারের ইয়ং এর গুণাঙ্ক কত গুণ। তো সবাই তো খুব এক্সাইটেড হয়ে যাবে, বলবে যে ইয়ং এর গুণাঙ্ক বের করার জন্য আমরা জানি ওয়াই প্রপোর্শনাল টু এল, দৈর্ঘ্য দ্বিগুণ হলে ইয়ং এর গুণাঙ্ক মনে দ্বিগুণ হবে। এমন কোনো কথা না। প্রথমে যেটা উপাদানটা ছিল এটা একটা ইস্পাতের তার, তার ইয়াং এর গুণাঙ্ক যা, পরেরটা একটা ইস্পাতেরই তার, উপাদান সেম থাকতেছে, আয়রন থাকতেছে, দ্যাটস ওয়াই সেই ক্ষেত্রে আমার ইয়ং এর গুণাঙ্কটা কি থাকবে? অপরিবর্তিত থাকবে। এই 4-এর প্রশ্নের দিকে তাকাও। এই 4-এর প্রশ্নটা আমাদের একাডেমিকের যেমন একটা ফেমাস প্রশ্ন, জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষারও একটা ফেমাস প্রশ্ন। এটা 15-16তে আসছে, 16-17 সেশনে আসছে। বলা হইতেছে কোন একটা তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক ওয়াই দেওয়া আছে, সেটা হচ্ছে 2 × 10⁻11। ঠিক আছে। সে তারের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে প্রযুক্ত বিবরণ কত হবে? দৈর্ঘ্য 15% বৃদ্ধি মানে ডেল্টা এল ইকুয়ালস টু 15% অফ এল। আদি দৈর্ঘ্যের 15% বৃদ্ধি হচ্ছে। তাহলে আমি যদি বলতে চাই ডেল এল বাই এল, সেটা আমার কত হবে? সেটা হচ্ছে 0.15। আচ্ছা চিন্তা করে দেখেন তো, পরিবর্তন ভাগ আদি, এটা কি আমার বিকৃতি না? তাহলে 15% থেকে আমি চাইলে আমার বিকৃতির মান টানতে পারি। প্রশ্নে জানতে চাইছে আমার প্রযুক্ত পীড়নের মান কত। আমরা জানি ইয়নের গুণাঙ্ক হচ্ছে উপরে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে 0.15, আর দৈর্ঘ্য পীড়নের মান সেটা আমাকে বের করতে বলছে, পীড়ন কত। তাহলে ওয়াই এর মান যদি সিম্পলি আমরা বসাই দিতে পারি, ওই যে ইস্পাত 2 × 10⁻11, আর গুণ করলে আমার পীড়নের মান চলে আসতেছে, পীড়ন ইকুয়ালস টু 2 × 10⁻11 ইন্টু 0.15। গ্রুপের মধ্যে একটা কমন প্রশ্ন দেখি, সাবিপ্রবি ভর্তি পরীক্ষাকে ক্যালকুলেটর অ্যালাউড কিনা। আরে পোলাপান, এই হিসাব করালে ক্যালকুলেটরও লাগে না, এতটা সহজ হিসাব। চিন্তা করে দেখ, 2 × 0.15 গুণ করলে 0.3 ইন্টু 10⁻11। দশমিক একটার একটা কাজ কর, ডানে নিয়ে যা, 10⁻10 হয়ে যাবে, 3 × 10⁻10 হয়ে যাবে। সিম্পল, একটু হাতে ক্যালকুলেশন শিখা ফেলবি। কারণ ক্যালকুলেটর এমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এনে ক্যালকুলেটর আমতে করলে লস। তুমি ক্যালকুলেটরে যেই সময় করবা তার থেকে কম সময় মুখে মুখে করতে পারবো, ঠিক না? একটু টেকনিক্যাল হইতে হবে। তো 6 এবং 7-এর দিকে তাকাও। 6 নম্বর অঙ্কে বলতেছে নির্দিষ্ট দৈর্ঘ্যের একটা ঝুলন্ত তারের মুক্ত প্রান্তে এত ভর ঝুলালে দৈর্ঘ্য 0.5 মিলিমিটার বাড়ে এবং তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। একটু খেয়াল করে দেখবা, এই প্রশ্নটা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে 14 সেশনে আসছে, যেটা ঠিক তার সিমিলার হাতের ডান পাশের প্রশ্নটার মতো সাবিপ্রবি ভর্তি পরীক্ষা 19-20 সেশনে আসে একটা প্রশ্ন, সিমিলার কাইন্ডের একটা প্রশ্ন। আগের মতো করে যদি সমাধান করে ফেলি, তারের দৈর্ঘ্য এল এর মান বলা আছে 2 মিটার। ঠিক আছে। মুক্ত প্রান্তে 8 কেজি ভর ঝুলানোর কারণে মোট বল এফ ইকুয়ালস টু হচ্ছে এমজি। ঠান্ডা মাথায়, তো তার দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে ডেল্টা এল 0.5 মিলিমিটার।
একটু হিসাব করে মিটারে নিয়ে নিব। আচ্ছা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল জানতে চাইছে, ওটাতে ইয়ং এর গুণাঙ্ক চাইছিল, এটাতে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল চাইতেছে। খেয়াল করে দেখো আমার এখানে ওয়াই এর মান দেওয়া আছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। আমরা যদি বের করতে চাই ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এফ এল এ ডেল্টা এল। তোমরা একটু চিন্তা করে দেখো, আমার এই প্রশ্নে এ ছাড়া বাকি সব মান দেওয়া আছে। তো তোমার জাস্ট একটু কেয়ারফুলি প্রত্যেকটা একক ঠিক রেখা মানগুলো বসাইতে হবে, কারণ আমরা প্রায় নিউটন পার মিটার স্কয়ার থেকে নিউটন পার সেন্টিমিটার স্কয়ারে ভ্যালু নিয়ে আসতে পারি, মানে মিটারে নেওয়ার চেষ্টা করবা, অন্য কোনো এককে যাবা না, ঠিক আছে? তাহলে যদি হিসাব করে দেখো তাহলে এখান থেকে এর যে ভ্যালুটা পাবা সেটাই হচ্ছে। এরপরের যে প্রশ্নটা, এটা একটু ব্যতিক্রমধর্মী প্রশ্ন, কারণ এই প্রশ্নটা গড় বাঁধা ইয়ং এর গুণাঙ্ক সেম বেসিক নিয়মে চলে না, এটা একটু ইউনিক টাইপের প্রশ্ন। এটা বলা হচ্ছে কোন একটা বস্তুর আপেক্ষিক গুরুত্ব মানে বস্তুটার ঘনত্ব আর কি, অ্যাকচুয়ালি রো ইকুয়ালস টু দেওয়া আছে 6। বস্তুটার বাতাসে ওজন সেটা হচ্ছে 36 গ্রাম এবং পানিতে বস্তুটার ওজন কত হবে? তুমি যদি চিন্তা করে দেখো, আমরা জানি রো ইকুয়ালস টু ভর বাই আয়তন, ভি ইকুয়ালস টু হচ্ছে 6। তাহলে বস্তুর বাতাসে ওজন 36 গ্রাম যদি হয়, তাহলে এম এর মান হচ্ছে এখানে কত, 6, সরি 36 গ্রাম, 36। তাহলে বস্তুর আয়তন ভি ইকুয়ালস টু হচ্ছে 36/6, এটা হচ্ছে 6×6 = 6 মিটার কিউব টাইপের কিছু একটা আসবে। তুমি তো জানো কোন একটা বস্তুকে যখন পানিতে আমরা ছেড়ে দেই, বস্তুটা তার নিজের আয়তনের সমপরিমাণ তরল চারপাশে অপসারণ করে, অর্থাৎ বস্তুটা কিছুটা হারায় ফেলে ওজনটা, এই যে প্লবতার কনসেপ্ট ছিল। তাহলে বস্তুর বাতাসে যদি ওজন থাকে 36 গ্রাম, তাহলে সে তার আয়তনের সমপরিমাণ জিনিসটা কি করবে, বাদ দিয়ে দিবে। 36 থেকে 6 যদি বাদ দিয়ে দাও, তাহলে পানিতে বস্তুর ওজন হচ্ছে 30 গ্রাম। আমি জানি এখানে কিছু প্রশ্ন তোমাদের থাকবে যে ভাইয়া ফার্স্ট কথা, বস্তুর ওজন তো গ্রামে হয় না। এটা বুঝো, 7-8 সেশনে আসছে, অনেক আগের সেশনে আসছে, সেখানে প্রশ্নে কিছুটা ত্রুটি ছিল, বস্তুর ওজন নিউটন বলা উচিত ছিল। যদিও তুমি চিন্তা যদি করো, আলটিমেটলি এখানে জি এর অ্যাপ্লিকেশন যদি আনো, তাহলে নিচেরটা তো জি এর, এই পাশে জি এর অ্যাপ্লিকেশন আনা লাগে, আলটিমেটলি ব্যালেন্সড থাকে, ঠিক আছে? তো আহ প্রশ্নের মেথডটা বোঝার চেষ্টা করো, প্রবতার কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, তুমি বুঝতে পারতেছো 2007-08 যে প্রশ্ন আসছে এটা তোমাদের 25-26-এ এত সহজ দিবে না, ওনারা এত ভুল করবেন না, ওনারা ঠিক রেখে উত্তরটা করবেন। নেক্সট প্রশ্ন যদি দেখি, এখানে একটা 1 মিটার তারের ব্যাসার্ধ, নির্দিষ্ট দৈর্ঘ্যের তারের ব্যাসার্ধ দেওয়া আছে, ওই তারে বল প্রয়োগ করার কারণে তারের দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কিন্তু ব্যাসার্ধ কিছু পরিমাণে হ্রাস পাইছে, তাহলে ওই তারের জন্য পয়সন অনুপাত নির্ণয় করতে হবে। তো আমরা জানি পয়সন অনুপাত সিগমা ইকুয়ালস টু ছিল পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে পার্শ্ব বিকৃতি, বিকৃতি মানে কি, বিকৃতি মানে হচ্ছে পরিবর্তন ভাগ আদি। তাহলে পার্শ্ব বিকৃতির জন্য তুমি ব্যাসের পরিবর্তন ভাগ আদি ব্যাস, দৈর্ঘ্য বিকৃতির জন্য তুমি দৈর্ঘ্য বিকৃতি বাই আদি দৈর্ঘ্য দিবে। চিন্তা করে দেখো, তোমার এখানে আচ্ছা যদি ব্যাস থাকে তো ব্যাসের পরিবর্তন দিবে, আর যদি ব্যাসার্ধ থাকে তো ব্যাসার্ধের পরিবর্তন দিবে, এটা বুঝতে পারতেছো, ডেল্টা আর বাই আর। তো প্রশ্নে আমাকে তার আদি দৈর্ঘ্য এবং আদি ব্যাসার্ধের মান বলে দিছে, সেটা হচ্ছে আদি দৈর্ঘ্য ছিল আমার 1 মিটার এবং আদি ব্যাসার্ধের মান হচ্ছে 0.5 মিটার। যদি সামনে যাই, তার দৈর্ঘ্য বৃদ্ধি 0.02 মিটার, অর্থাৎ ডেল্টা এল এর মান হচ্ছে 0.02 মিটার, এবং সেক্ষেত্রে ব্যাসার্ধ হ্রাস পাচ্ছে 0.05 মিটার, 0.05 মিটার। তোমরা যদি একাডেমিকে পড়া থাকো, আমরা কিন্তু সিগমার সামনে একটা মাইনাস দিছিলাম, মাইনাস দেওয়ার কারণ ছিল ব্যাসার্ধ হ্রাস বোঝাইছিল। আর যদি শুধু মডিউলাস বা মড ভ্যালু নিয়ে কাজ করে থাকো, তাহলে সেই মাইনাসটাকে ইগনোর করে ফেলো। তো বলাবান একটু দেখেন, এখানে সবগুলা ভ্যালুর মান বসানো আছে, তুমি সিম্পলি যদি কাজ করো, ক্যালকুলেটরে চাপ দাও, এটার আনসার চলে আসবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 2008 সেশনে আসছিল, পয়সন অনুপাত সংক্রান্ত একটা ম্যাথ। এটা একটা মাস্টার ম্যাথ, কারণ এই ম্যাথটা তুমি ভুল করবাই, এটাতে প্রশ্ন বুঝা উঠতে উঠতে অনেক সময় চলে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা এমসিকিউ কিন্তু সময় আমাদের খুব কম থাকে, তো এটা 45 সেকেন্ডের মধ্যে করা এতটা সহজ না। চিন্তা করে দেখো, এখানে বলা হইতেছে নির্দিষ্ট দৈর্ঘ্য নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট একটা তামার তার একটা ইস্পাত বা লোহার তারকে জোড়া লাগায় 20 সেন্টিমিটার করা হয়েছে। এইদিকেই কথাটা একটু বোঝার চেষ্টা করবে। ওরা কিন্তু বলে নাই সমান দৈর্ঘ্য বিশিষ্ট তামা এবং লোহা, ওরা কি বলতেছে 10 সেন্টিমিটার লম্বা তামা এবং লোহার তারকে জোড়া লাগায় 20 সেন্টিমিটার করা হয়েছে। এটা যদি 10 সেন্টিমিটার হয়, এটা যদি 10 সেন্টিমিটার হয়, জোড়া দিলে আলটিমেটলি কতটুকু হবে? আলটিমেটলি এটা হয়ে যাবে 20 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট তার, যেখানে তামাও আছে লোহাও আছে। তাহলে যা বুঝতে পারলাম, এখানে তামা এবং লোহার তারের দৈর্ঘ্য সমান, ব্যাসার্ধ সমান। এবং ওরা বলতেছে যদি লোহার ইয়ং এর গুণাঙ্ক তামার ইয়ং এর গুণাঙ্কের দ্বিগুণ হয়, এই জিনিসটা আমরা লিখতে পারি যে লোহার ইয়ং এর গুণাঙ্ক ধরো y1, তামার ইয়ং এর গুণাঙ্ক ধরো y2। লোহার ইয়ং এর গুণাঙ্ক তামার ইয়ং এর গুণাঙ্কের দ্বিগুণ, y1 হচ্ছে 2y2 হয়, তবে তামা এবং লোহার দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত কত? বুঝতেই পারতেছো, যেহেতু এই
এই কেবলটা একটা সংকর উপাদান দ্বারা গঠিত, তামাও আছে লোহাও আছে, প্রত্যেকটা উপাদানের দৈর্ঘ্য বৃদ্ধি সমান হারে হবে না, কারণ ইয়ং এর গুণাঙ্ক তো ডিফারেন্ট, এখানে আলাদা বলে দিচ্ছেন ওনারা। আবার একটু খেয়াল করো, উপাদান ভিন্ন হওয়ার কারণে ইয়ং এর গুণাঙ্কটা চেঞ্জ হয়েছে আমার এখানে। তাহলে আমরা যদি সিম্পলি হিসাবটা করি যে দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত, আমরা জানি যে y ইকুয়ালস টু কি ছিল, এফ এল বাই এ ডেল্টা এল। একটু বোঝার চেষ্টা করো, যেহেতু উপাদানের ক্ষেত্রে দৈর্ঘ্য সমান এবং ব্যাসার্ধ সমান গেছে এবং নির্দিষ্ট পরিমাণ ভর ঝুলাইছি, দ্যাটস ওয়াই আমার এই এফ এল এ তিনটা জিনিস কি থাকতেছে, কনস্ট্যান্ট থাকতেছে। তাহলে এখানে কিসের ভিন্নতার কারণে ইয়ং এর গুণাঙ্কের পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে y প্রপোর্শনাল টু 1/l বা 1/del l, অর্থাৎ ইয়ং এর গুণাঙ্কের পরিবর্তনের সাথে সাথে দৈর্ঘ্য বৃদ্ধির পরিবর্তন, দৈর্ঘ্যের যে বৃদ্ধিটা সেটা ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হবে। তাই আমরা সিম্পলি বলতে পারি যে y1/y2 ইকুয়ালস টু হচ্ছে l2/l1। বলাবান y1/y2 এখান থেকে আমরা কত পাইতেছি চিন্তা করে দেখেন, y1 এর মান ছিল 2y2, তাহলে হচ্ছে l2 ইকুয়ালস টু হচ্ছে 2l1। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত জানতে চাইছে, তাহলে আমরা যে l1 দ্বারা বোঝাচ্ছিলাম l1 অনুপাত l2 ইকুয়ালস টু হচ্ছে 1:2। একদম ঠিকঠাক আছে, ঠিক না? তো আমরা l1 দ্বারা বুঝাইছিলাম সম্ভবত লোহাকে, এবং l2 মানে 2 দ্বারা বুঝাইছিলাম সিম্পলি তামাকে। তাহলে আমরা বলতে পারি যে লোহা এবং তামার দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত হচ্ছে 1:2। এখান থেকে যে সামনে অঙ্কগুলো করতে যাচ্ছে, অর্থাৎ কৌশিক নল, সান্দ্রতা, সান্দ্র বল, এটা সাস্ট ভর্তি পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। কারণ সাস্টের প্রশ্ন অ্যানালাইসিস করে তুমি যদি একটু অ্যানালাইসিস করো, দেখবা ইয়াং এর গুণাঙ্ক টপিক থেকে খুব বেশি একটা, মানে এই যে দৃঢ়তার গুণাঙ্ক, ক্রিন্তন গুণাঙ্ক, এই গুণাঙ্ক টপিক থেকে খুব বেশি একটা প্রশ্ন আসে না, অর্থাৎ সলিড পার্টটা থেকে বেশি একটা প্রশ্ন হয় নাই। প্রশ্ন যা আসছে লিকুইড পার্ট, সান্দ্র বল, এই পার্টটা থেকে অনেক বেশি প্রশ্ন আসতে দেখা যায়। একটা কৌশিক নল দেওয়া আছে, কৌশিক নল ইম্পর্টেন্ট টপিক। কৌশিক নলের ব্যাসার্ধ দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, এবং সেখানে তরল ডুবাইলে 15 সেন্টিমিটার উপরে ওঠে, তাহলে সেই তরলের পৃষ্ঠ টান কত? এই প্রশ্নটা সাস্ট 2017-তে আসছে। কথার মাঝখানে আরো একটা প্রশ্ন দিয়ে দেই, সাস্ট 2018 সেশনে একটা প্রশ্ন আসছিল অবজেক্টিভ টাইপের প্রশ্ন, সেটা হচ্ছে পৃষ্ঠ টানের একক কি? তো তোমরা জেনে নিবে পৃষ্ঠ টানের একক মাত্রা জিনিসটা কি, আমি জানাচ্ছি না। খেয়াল করে দেখো, আমরা জানি তরলের পৃষ্ঠ টান T ইকুয়ালস টু আর এইচ রো জি বাই 2। এটা তো ছিল কৌশিক নলের পৃষ্ঠ টান নির্ণয়ের রাশিমালা, যেখানে আর হচ্ছে কৌশিক নলের ব্যাসার্ধ, এটা আমার কাছে দেওয়া আছে 0.1 মিলিমিটার। ঠিক আছে বলাপান, মিলিমিটার থেকে তোমরা অবশ্যই মিটারে নিয়ে নিবে 10⁻3। আচ্ছা, কতটুকু আরোহণ করছে, মানে তরলটা কতটুকু উপরের দিকে উঠছে, সেটা হচ্ছে 15 সেন্টিমিটার বা 0.15 মিটার। রো এর মান কত ঘনত্বের তরল ছিল? 1.2 × 10⁻3, অর্থাৎ 1200 ঘনত্বের একটা তরল ছিল। জি তো 9.8, এটা কমন। নিচে যদি 2 বসিয়ে দাও, তাহলে তুমি যে রেজাল্টটা পাচ্ছ, এটা হচ্ছে তরলের পৃষ্ঠ টান। তো পৃষ্ঠ টান, এটা হচ্ছে আনসার, রাইট? তো পৃষ্ঠ টানের ইউনিট কিছু একটা ছিল, মনে আসতেছে না, একটু দেখে নেবা বইটা। পৃষ্ঠ টানের একটা একক আছে, পৃষ্ঠ টান ছিল তরলের ওপর কোন একটি দণ্ড স্থাপন করলে প্রতি একক দৈর্ঘ্যে প্রযুক্ত বলের পরিমাণ। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে প্রযুক্ত বলের পরিমাণ, তাহলে এটার একক সম্ভবত হচ্ছে নিউটন পার মিটার। ইয়েস, একটু ডাবল ক্রস, যা আসলেই নিউটন পার মিটার ছিল কিনা, পেশাটা একক মোস্ট প্রবাবলি নিউটন পার মিটার ছিল। মুখস্থ বিদ্যা আমার মতো জঘন্য ব্যক্তি পৃথিবীতে নাই। 11 নম্বর প্রশ্নের দিকে তাকান। আচ্ছা, এর আগেরটা সাস 2017-তে ছিল, এটা সাস 2014-তে আসছে। যেটা বলে দিয়েছিলাম পৃষ্ঠটানের একক 2018 সালে আসছে কিন্তু পর্বে। বলা হচ্ছে এত ক্ষেত্রফল বিশিষ্ট ধাতব পাত এত পুরু গ্লিসারিন তরলে রাখা হচ্ছে। এই বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করি। মনে করো কোন একটা ফ্লোর বা তলের ওপর তুমি করলা কি গ্লিসারিন ছিটাইয়া দিলা, এবং যে গ্লিসারিনটা ছিটাইয়া দিছো সেই গ্লিসারিনের পুরুত্ব ডেল ওয়াই, সেটা হচ্ছে তোমার 5 মিলিমিটার। হয় না, আমরা ফ্লোরের মধ্যে কিছু একটা পানি ঢেলে দিলে পানির একটা স্তর থাকে, গ্লিসারিন ঢেলে দিলাম, এবং সেই ফ্লোরের ওপর একটা ধাতব পাত বা একটা ধাতব বস্তু, যেটার ক্ষেত্রফলটা হচ্ছে এই হচ্ছে 0.02 মিটার। এই ক্ষেত্রফল বিশিষ্ট ধাতব পাতটাকে রাখছো তুমি, এবং এই ধাতব পাতটাকে নির্দিষ্ট ব্যাগে চালনা করার জন্য তোমার একটা স্পর্শকীয় বলের প্রয়োজন, সেটা হচ্ছে 0.5 নিউটন। কত ব্যাগে চালনা করার জন্য? তোমার ডেল ভি হচ্ছে এখানে 0.06 মিটার পার সেকেন্ড ব্যাগে চালনার জন্য এই পরিমাণ বলের প্রয়োজন। তোমার কাছে জানতে চাইছে এই সান্দ্রতা গুণাঙ্কের মান কত। সান্দ্রতা জানো তো নাকি? তরল পদার্থের ঘর্ষণ, তরল পদার্থের যে বা আদানকারী করার
বাধা দেওয়ার যে একটা বৈশিষ্ট্য তাকে আমরা বলি সান্দ্রতা। আর কোন একটা তরলের সান্দ্রতা গুণাঙ্ক ডিফাইন করে ওই তরলটা কত বেশি আঠালো গাঢ়, কত বেশি পরিমাণে বাধা দিবে। তো সান্দ্র বল সংক্রান্ত যে একটা বেসিক সূত্র ছিল নিউটন মহাশয়ের, F ইকুয়ালস টু ইটা এ ডেল ভি ডেল ওয়াই। ডেল ওয়াই ছিল তরলের পুরুত্ব বা উচ্চতার পার্থক্য, ডেল ভি ছিল বেগের পরিবর্তন, আর ইটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক, এ ক্ষেত্রফল, এফ হচ্ছে প্রযুক্ত বল। তোমরা যদি চিন্তা করে দেখো, ইটা ইকুয়ালস তোমরা পাচ্ছ উপরে বল এফ, নিচে হচ্ছে এ ডেল ভি ডেল ওয়াই। দেখো 1 2 3 4 চারটা ভ্যালু তোমার প্রশ্নে সুন্দর মতো দেওয়া আছে, সব দেওয়া আছে, মান বসাবা রেজাল্ট চলে আসে। নির্দিষ্ট ব্যাসার্ধের একটা গোলক কোন তেলের মধ্য দিয়ে নির্দিষ্ট প্রান্ত বেগ নিয়ে পড়তেছে, সান্দ্র বল কত? আচ্ছা, সান্দ্র বল তরলের অভ্যন্তরে একরকম থাকে, তরলের বহিঃপৃষ্ঠে একরকম থাকে। তরলের অভ্যন্তরে থাকলে এফ ইকুয়াল টু ইটা এ ডেল ভি ডেল ওয়াই। ডেল ভি ডেল ওয়াই ছিল বেগের নতি, আর এখানে বলা হচ্ছে তরলের অভ্যন্তরে পড়তেছে, অর্থাৎ এটা প্রান্ত বেগ নিয়ে পড়তেছে। তো তরলের অভ্যন্তরের জন্য সান্দ্র বলের ইকুয়েশনটা চেঞ্জ হয়ে গেছিল, এফ ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি, ভি না এটা ভিটি, টার্মিনাল ভেলোসিটি, প্রান্ত বেগ। তো চিন্তা করে দেখো, তোমার এখানে সান্দ্র বলের মান বের করতে বলছে, তুমি যদি হিসাব করে দেখো আমাদের কাছে ইটার মান দেওয়া আছে, কত সান্দ্রতাঙ্কের তরলের মধ্য দিয়ে তরলটা মানে আমার গোলকটা পড়তেছিল, যে গোলকটা পড়তেছিল তার ব্যাসার্ধের পরিমাণও দেওয়া আছে 100 mm, এবং যেই ব্যাগ নিয়ে, যে প্রান্ত ব্যাগ নিয়ে পড়তেছে তার মানটাও দেওয়া আছে 2 × 10⁻²। তাহলে আলটিমেটলি যদি আমরা হিসাব করতে যাই একদম এক্সাক্ট রেজাল্টটা আসবে। এটা সাবিপ্রবি 2015 সেশনে একটা আসা প্রশ্ন। সিমিলার কাইন্ডের যে একটা প্রশ্ন দিকে তাকাই, একটা কৌশিক নলের ব্যাস দেওয়া আছে, একটা নির্দিষ্ট পৃষ্ঠ টান এত ঘনত্বের তরলে ডোবালে আরোহণ কত। তোমাদেরকে একটু রিলেট করতে পারো তোমরা, যে দেখো ভাইয়া সাস 2015 আসা প্রশ্নটাই কি একটু চেঞ্জ হয়ে সাস 2017 আসছে কিনা, রাইট? তো সিমিলার ক্যাটাগরির প্রশ্ন, আগেরটাতে পৃষ্ঠটান চাইছে এটাতে, আর এটাতে তোমার উচ্চতা আরোহণ চাইছে। তো তুমি সিমিলার ম্যাথ দ্বারা করবা, P ইকুয়ালস টু কি ছিল তোমার আর এইচ রো জি বাই 2। যদি আমরা হিসাব করার চেষ্টা করি, আমার এখানে আরোহণের জন্য এইচ লাগবে, তাহলে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 2t আর রো জি। প্রশ্নে দেখো আমাকে ব্যাস দেওয়া আছে, মানে আমি এখান থেকে ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি। আমার এখানে পৃষ্ঠ টান টি এর মান দেওয়া আছে, আমার এখানে রো ঘনত্ব, এই যে ঘনত্বের মানও দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। জি এর মান দেওয়া নাই, আমি দিয়ে দিই তোমারে, জি এর মান হচ্ছে 9.8। তাহলে একদম সহজ না, একদম সহজ টাইপের প্রশ্ন, পৃষ্ঠ টানের কনসেপ্টটা ইম্পর্টেন্ট, একটু দেখে যাবা। খেয়াল করে দেখো, ঠিক এক্স্যাক্টলি সেম অঙ্কটা আমরা পিছনে সলভ করে আসছি, যেখানে 200 মিলিমিটার ব্যাসার্ধের জায়গায় 100 মিলিমিটার ব্যাসার্ধের একটা গোলক বলা হয়েছিল, ঠিক না? তো এটা স্টিল তোলার একটা কারণ এটাই যে তুমি অবশ্যই এটা সলভ করবে এবং দেখবা যে 2015 প্রশ্নটা কিভাবে 2016-তে এসে রিপিট হচ্ছে, রাইট? তো এক কথা বারবার বললে তোমার আবার বোর করে দিচ্ছি, যে প্রশ্ন কিন্তু রিপিট হয়, প্রচুর প্রশ্ন রিপিট হয়, জাস্ট একটু অ্যানালাইসিস করবা, রাইট? তো খেয়াল করে দেখো, এটাকে আমি আর সলভ করাচ্ছি না, তোমরা বুঝতেছো আশা করি। সান্দ্র বল এফ ভি, ভিসকাস ফোর্স ইকুয়াল টু হচ্ছে 6 পাই ইটা আর ভি, টার্মিনাল ভেলোসিটি ভিটি। এখানে প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে, খেয়াল করে দেখো, ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে, কত টার্মিনাল ভেলোসিটি ভিটি এর মানও দেওয়া আছে, রাইট? দেন আমার এখানে ইটার মান বলা আছে, এই যে এটার মানও বলা আছে। তাহলে সব সান্দ্র বল ইজিলি বের হয়ে যাবে, জাস্ট ক্যালকুলেশন করতে হবে। তো সাবান বুদবুদের অতিরিক্ত চাপ রিলেটেড কিছু কথা বলতে চাই, যে তরলের অভ্যন্তর অতিরিক্ত চাপ ডেল পি ইকুয়ালস টু কখনো হইতে পারে 2t/r অথবা হইতে পারে 4t/r। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় খেয়াল রাখবে কখন কোনটা। যদি বলা হয় সাবান বুদবুদ, হ্যাঁ মানে ডিটারজেন্ট টাইপ কথাবার্তা বলা হয়, যেগুলোর দুইটা পৃষ্ঠ থাকে তাদের ক্ষেত্রে 4t/r। আর যদি একক পৃষ্ঠ যেমন পানির ফোঁটা, বৃষ্টির ফোঁটা, সেক্ষেত্রে কিন্তু 2t/r। একটু বই থেকে দেখে নিবে, যে উদাহরণগুলো বলছে যে বৃষ্টির ফোঁটা হলে, তরল ফোঁটা হলে আমরা 2t/r করি। আর যদি স্পেসিফিকলি সাবান কথাটাকে বলা থাকে, গ্লিসারিন কথাটাকে বলা থাকে, সেক্ষেত্রে কিন্তু 4t/r হবে। তো আমার এই ক্ষেত্রে অতিরিক্ত চাপ ডেল পি ইকুয়ালস টু হচ্ছে 4 ইনটু পৃষ্ঠটানের পরিমাণ প্রশ্নে দেওয়া আছে 3.2 × 10⁻²। ঠান্ডা মাথায় খেয়াল করবেন, আমার ব্যাসার্ধের পরিমাণও দেওয়া আছে, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার 0.01। চাপ দিলে অঙ্ক হয়ে যাচ্ছে। তো এরপরের যে প্রশ্নটা, সেখানে স্পর্শ কোণ বলা আছে, এই প্রশ্নটা লিখতেছি না, প্রশ্ন ছিল, অনেকগুলো প্রশ্ন আসছে, স্পর্শ কোণ কত হলে ভিজাবে, কখন ভিজাবে না, হ্যাঁ এরকম থিওরিটিক্যাল প্রশ্ন অনেক আসতে দেখা গেছে। তো তুমি যদি জেনে রাখবা যে স্পর্শ কোণ যদি সূক্ষ্ম কোণ হয়, অর্থাৎ 90 অপেক্ষা ছোট হয়, সেক্ষেত্রে তরল পৃষ্ঠকে ভিজাবে না।
আর ভিজানোর একমাত্র যেই ইয়া হচ্ছে যে স্পর্শকোণের মানটা স্থূলকোণ হইতে হবে, অর্থাৎ থিতার মান সেক্ষেত্রে কি হয়ে যাবে 90 অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ কখন ভিজায় কখন ভিজায় না, ভিজাইলে ওই পৃষ্ঠটা উত্তল হয় নাকি অবতল হয়, রাইট? এই পার্টটুকু একটু দেখবে। আরেকটা পার্ট একটু দেখবে, সাস 2018 যেমন এরকম একটা থিওরিটিক্যাল প্রশ্ন ছিল, কখন তরল পৃষ্ঠকে ভিজাবে ভিজাবে না, সেম একটা প্রশ্ন ছিল এরকম, পৃষ্ঠ টান এর সাথে উচ্চতা, অর্থাৎ কৌশিক নলের পৃষ্ঠ টান এবং তরলের আরোহণ বা অবরোহণের সম্পর্কটা কিরূপ। তোমরা তো জানো পি ইকুয়ালস টু হচ্ছে আর এইচ রো জি বাই 2। তাহলে পৃষ্ঠ টান যত বেশি হবে সেই তরলের ক্ষেত্রে আরোহণের পরিমাণটা তত কি হবে, বেশি হবে, টি প্রপোর্শনাল টু এইচ হবে। আর কৌশিক নলের ব্যাসার্ধ, কৌশিক নলটা যত সরু হবে যত চিকন হবে সেই নলের মধ্যে দিয়ে তত বেশি পরিমাণ তরলের আরোহণ ঘটবে। অর্থাৎ এইচ এর সাথে যে আর এর সম্পর্কটা এখানে কিন্তু ব্যস্তানুপাতিক। অর্থাৎ নল যত সরু সূক্ষ্ম ওই নলের মধ্যে আরোহণ তত বেশি। তো এই টাইপের ছোট ছোট প্রশ্নগুলো আসে, যেমন এই প্রশ্নটা সাস 2019-এ আসছে। একটু ঠান্ডা মাথায় এগুলো সময় বাঁচায়, জানা থাকলে খুব ইজিলি আনসার করা যায়, ক্যালকুলেশনের টাইম লাগে না। এইটা এই যে তরল ফোঁটা ভেঙে নির্দিষ্ট সংখ্যক ফোঁটা তৈরি করার জন্য এই যে ম্যাথটা, এটা একটা দুর্ধর্ষ টাইপের ম্যাথ, একাডেমিক অনেক কমন একটা ম্যাথ। তুমি তো জানো তরল সবসময় তার পৃষ্ঠকে সংকুচিত অবস্থা রাখতে চায়, অর্থাৎ দ্যাটস ওয়াই বৃষ্টির ফোঁটা গোলাকার অবস্থানে পড়ে, রাইট? অন্য অন্য শেপে পড়ে না। তো তুমি যখন তরল একটা ফোঁটাকে ভেঙে অনেকগুলো ফোঁটায় রূপান্তর করতে চাইবা, তখন তুমি তার পৃষ্ঠের পরিবর্তন করতেছো। ইন শর্ট ওয়ার্ডস তুমি তার পৃষ্ঠ শক্তির কাজ করতেছো, কাইন্ড অফ। পৃষ্ঠের পরিবর্তন করতে গেলে তোমার পৃষ্ঠ শক্তির বিরুদ্ধে কাজ করা লাগে, সেক্ষেত্রে শক্তির প্রয়োজন। তো তুমি চিন্তা করে দেখো, আমরা জানি সেক্ষেত্রে প্রয়োজনীয় শক্তি ডাব্লিউ ইকুয়াল টু ছিল 4 পাই এন আর স্কয়ার মাইনাস আর স্কয়ার ইন্টু পৃষ্ঠটান টি। এন কি ছিল, যতগুলা ফোঁটায় তুমি পরিণত করতেছো। আমি এখানে টোটাল ফোঁটা সংখ্যা হচ্ছে 125টা ছোট ছোট বিন্দুতে পরিণত করব। আমার ছোট ফোঁটার ব্যাসার্ধ কিছু বলা আছে নিশ্চয়ই, তরল ফোঁটা ভেঙে। আচ্ছা, যদি ব্যাসার্ধ বইলা দেওয়া থাকে নাই, তাহলে অপশনে অবশ্যই আনসারটা আর রিলেটেড আসবে। তুমি তো জানো যে বড় ফোঁটার ব্যাসার্ধ আর কিউব ইকুয়ালস টু হচ্ছে এন ইন্টু স্মল আর কিউব, ছোট ফোঁটার ব্যাসার্ধ, ঠিক না? তো আমরা যেখানে কাজ করে ফেলি সেখান থেকে আর এবং স্মল আর এর মাঝখানে একটা সম্পর্ক আসবে, এই মানটা নিয়ে এখানে বসালে একটা ভ্যালু আসবে। ভ্যালুতে কিন্তু ব্যাসার্ধ আর এর মান দেওয়া থাকবে। আমার এই প্রশ্নে আমি যেখান থেকে নিছি সেখানে ব্যাসার্ধের পরিমাণটা দেওয়া ছিল না, তোমাদেরকে অবশ্যই ব্যাসার্ধের পরিমাণ দেওয়া থাকবে এবং সেই ব্যাসার্ধ গুলাকে বসাবে। যেমন বলে দিল, ধরো যে একটা বড় ফোঁটা ছিল, বড় ফোঁটাটা 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল আর এর মান। ক্যাপিটাল আর এর মান থেকে কি চাইলে আমি খুব সহজে স্মল আর এর মান বের করতে পারি, অর্থাৎ ছোট ফোঁটার ব্যাসার্ধ বের করতে পারি। সেই ছোট ফোঁটার ব্যাসার্ধ এবং বড় ফোঁটার ব্যাসার্ধ নিয়ে ইনপুট করলে আমি আমার টোটাল পৃষ্ঠ শক্তির পরিমাণটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তো এই চ্যাপ্টার থেকে মূলত কিছুটা কনসেপচুয়াল প্রশ্ন আসে, লাইক থিওরিটিক্যাল টাইপের প্রশ্ন আসে। এই জন্য তোমরা একটু বই পড়ার চেষ্টা করবে। আমি অ্যানালাইসিস করে যা বুঝছি যে এই চ্যাপ্টার থেকে পৃষ্ঠ টান, কৌশিক নল, সান্দ্রতা, এই 3টা টপিক অত্যন্ত জরুরি। এই 3টা টপিকে অবশ্যই তোমরা স্টাডি করবা এবং একক মাত্রাগুলা এই চ্যাপ্টারের জন্য কিছুটা দেখার চেষ্টা করবে। আল্লাহ হাফিজ।